আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলব, যা আমাদের দেশের পররাষ্ট্রনীতি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন কিন্তু এঁকে দিয়েছে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে ইরান আর ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে সংঘাত চলছে, তা এখন কেবল সেই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং এর আঁচ কিন্তু সারা বিশ্বের গায়ে এসে লাগছে। এই উত্তাল সময়ে আমাদের বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি এসেছে। কিন্তু সেই বিবৃতির ভাষা এবং ভঙ্গি আমাদের দেশের সচেতন নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবাইকে কিন্তু চরমভাবে অবাক করেছে। এখন এই বিষয়টি নিয়েই একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। দেখুন, সারা বিশ্ব যখন একটা গভীর আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে, যখন ইরানের উপর যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এই নজিরবিহীন হামলার খবর ছড়িয়ে পড়ল, তখন সবাই তাকিয়েছিল আমাদের সরকারের অবস্থানের দিকে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটা যখন সামনে এলো, তখন মনে হলো আমরা যেন কোনো এক অদৃশ্য শক্তির চাপে নিজেদের নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছি। বিবৃতিতে ইরানের উপর চালানো সেই হামলার কোনো সরাসরি নিন্দা তো জানানো হয়নি, বরঞ্চ অদ্ভুতভাবে ইরান যখন নিজেদের রক্ষা বা পাল্টা জবাবে কিছু পদক্ষেপ নিল, সেটাকেই বড় করে দেখানো হয়েছে। এখানে কিন্তু একটা বড় শুভঙ্করের ফাঁকি আছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম একবারের জন্য উল্লেখ না করে কেবল আঞ্চলিক অস্থিরতার কথা বলাটা কি কোনো শক্তিশালী রাষ্ট্রের কূটনৈতিক ভাষা হতে পারে? এটা কিন্তু আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাবার বিষয়। বিবৃতিতে বাহরাইন, ইরান, জর্ডান বা সৌদি আরবের মতো দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের কথা বলে ইরানকে এক প্রকার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যে হামলার মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি থেকে শুরু করে তার পরিবারের সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রাণ গেল, সেই নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সরকার কেন চুপ? ৪১ জন মানুষের মৃত্যু হলো, একটি দেশের সার্বভৌমত্ব ধুলায় মিশিয়ে দেওয়া হলো, অথচ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা লাইন শোক বার্তা পর্যন্ত এলো না। এই নীরবতা কিন্তু অনেক বড় ইঙ্গিত দেয়। একজন সাংবাদিক হিসাবে আমি যখন এই বিষয়গুলো বিশ্লেষণ করি, তখন আমার কাছে মনে হয় আমাদের পররাষ্ট্র নীতি কি তবে জন আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়ে পড়েছে? অনেকেই এখন প্রশ্ন তুলছেন, বর্তমান বিএনপি সরকার কি তবে কোনো বিশেষ চুক্তির মাধ্যমে বা বিশেষ কোনো শক্তির মধ্য দিয়ে এই ক্ষমতায় এসেছে? ক্ষমতা টিকিয়ে রাখতে কি তবে কোনো বৃহৎ শক্তির দাসত্ব করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই? এই প্রশ্নগুলো কিন্তু অমূলক নয়। বিশেষ করে যখন দেখা যায় ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই এরকম একটা ভয়াবহ সামরিক অভিযান চালালেন এবং নিজ দেশেই তিনি আইনি প্রশ্নের মুখে পড়লেন। তখন আমাদের সরকার কেন তাকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে এমন বিবৃতির মাধ্যমে? আমাদের সংবিধানে কিন্তু স্পষ্ট বলা আছে যে বাংলাদেশ বিশ্বের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে থাকবে এবং নির্যাতিতদের পাশে দাঁড়াবে। কিন্তু বর্তমান এই বিবৃতিতে কি সেই সাংবিধানিক অঙ্গীকারের প্রতিফলন আছে? বরং মনে হচ্ছে আমরা সংবিধানের সেই চিরস্থায়ী অবস্থান থেকে বর্তমান সময়ে সরে এসে শক্তিধরদের তুষ্ট করার নীতিটাই গ্রহণ করেছি। দেখুন, বিবৃতির আগে যে কূটনৈতিক দুর্যোগ দেখা গেছে তাও কিন্তু বেশ রহস্যময়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবের নেতৃত্বে জরুরি বৈঠক হলো, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীর্ঘ আলোচনা হলো, এমনকি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাথেও কিন্তু বৈঠক হলো। এত সব আলোচনার পর যে বিবৃতিটা এলো, তা পড়ে মনে হচ্ছে এটা খুব মেপে মেপে লেখা হয়েছে, যেন কোনোভাবেই যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট না হয়। কিন্তু ভেবে দেখুন তো, একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে আমাদের কি এতটাই ভয় পাওয়া সাজে? সারা বিশ্বের বিভিন্ন দেশ যখন এই হামলার নিন্দা জানাচ্ছে, তখন আমরা কেন এত দ্বিধাগ্রস্ত? তবে কি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর উপর কোনো বিশেষ চাপ আছে?
অনেকেই তো বলছেন তাকে নাকি নির্দিষ্ট একটি দেশের পছন্দের কারণেই এই দায়িত্বে বসানো হয়েছে। এই যে গুঞ্জনগুলো, এই গুঞ্জনগুলো কিন্তু আমাদের জাতীয় যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাকেই কিন্তু বর্তমান সময়ে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। আসল কথা হলো কূটনীতি মানেই কেবল মাথা নত করা নয়। আমাদের দেশের মানুষের একটা নির্দিষ্ট আবেগ আছে, একটা নৈতিক অবস্থান আছে। ইরানের এই সংকটে বাংলাদেশ যদি অন্ততপক্ষে সত্য কথাটুকু বলতে না পারে, তবে আমাদের এই স্বাধীন পররাষ্ট্রনীতির গৌরব আসলে কোথায় থাকলো? কিন্তু মুশকিলটা হলো অন্য জায়গায়। যখন ক্ষমতায় টিকে থাকার সমীকরণ দেশপ্রেমের উপর প্রভাব ফেলে, তখনই এ ধরনের অসংলগ্ন বিবৃতির জন্ম নেয়। আমরা চাই আমাদের সরকার দেশের মানুষের মনের ভাষা বুঝে। কেবল বাহ্যিক শক্তির যে আনুকূল্য সেটা পেতে গিয়ে যেন আমরা নিজেদের আত্মমর্যাদা কোনোভাবেই বিসর্জন না দিই। দেখুন, এর আগে কিন্তু আমরা জুলাই এবং আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে কিন্তু আওয়ামী লীগের পতন দেখেছি। সেই আওয়ামী লীগের পতনের পর আমরা বেশ কিছু স্লোগান খুব চটকদারভাবে শুনেছি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্লোগান হচ্ছে, "দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা।" এর মানে হচ্ছে, অর্থাৎ এর মানে আপনাদের বোঝানোর আসলে প্রয়োজন নেই। আপনারা সবাই জানেন। তখন কিন্তু একটা সুর উঠেছিল। এমনকি এখনো কিছু, কিছু গোষ্ঠী আছেন যারা একটা সুর ব্যবহার করে থাকেন মানুষের সেন্টিমেন্ট গ্রহণ করার জন্য। সেটা হচ্ছে, দিল্লি বাংলাদেশের উপর আগ্রাসন চালায় বা ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায়। কিন্তু এখন যখন আমরা একটি সুস্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে একটা স্পষ্ট নিন্দা জানাতে পারছি না, সেখানে আমরা একটি নির্দিষ্ট দেশ, ওয়াশিংটন কিংবা আমেরিকার পক্ষ নিয়ে নিন্দা জানাতে ভয় পাচ্ছি, তখন কি আমাদের সেই জুলাইয়ের স্লোগান বা স্পিরিটের যে ধারাবাহিকতা সেটি কি আদৌ থাকে? এমন প্রশ্নটা কিন্তু আমার নয়। এই প্রশ্নটাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মুখে কিন্তু ঘুরপাক খাচ্ছে। আবার যারা জুলাইয়ের স্পিরিট ধারণ করেন এবং এই যে ভারত বিরোধী স্লোগান দেন বা বিভিন্ন ধরনের পৃথিবীর বিভিন্ন ধরনের আগ্রাসন বিরোধী স্লোগান দেন, তারাও কিন্তু বর্তমান সময়ে আমাদের সরকারের এই পররাষ্ট্র নীতির যে বার্তা সেটি নিয়ে কোনো ধরনের কথা বলছেন না। তাহলে কি তারাও একটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে বর্তমান সময়ে আছেন? নাকি তারা যে রদবদল চেয়েছিলেন, যে রেজিম চেঞ্জ চেয়েছিলেন, সেটাই ছিল তাদের মূল লক্ষ্য? তাদের জুলাই স্পিরিট বা এত শত তাজা প্রাণ ঝরানো শুধুমাত্র ডক্টর ইউনূসের ভাষ্যমতো একটি মেটিকুলাস ডিজাইনের অংশই ছিল। সুপ্রিয় দর্শক, দেখুন, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করা উচিত। যেটা সত্য সেটাকে সত্য হিসাবে তুলে ধরা উচিত। যেটা মিথ্যা সেটাকে মিথ্যা হিসাবে তুলে ধরা উচিত। কারো কাছে মাথা নত করে আমাদের দেশ কখনো তাদের সার্বভৌমত্ব ধরে রাখতে পারবে না। এ বিষয়ে শেখ হাসিনার কথা মনে পড়ছে। শেখ হাসিনা কিন্তু আমেরিকার চোখে চোখ রাঙিয়ে কথা বলেছিলেন। যখন সেন্ট মার্টিন দ্বীপ প্রসঙ্গে আমেরিকার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হতো আওয়ামী লীগ সরকারের, বা তারা বিভিন্ন ধরনের অফার করতো, তখন শেখ হাসিনা কিন্তু বিন্দুমাত্র ছাড় দেননি। দেশের ১ ইঞ্চি মাটিও কিন্তু তিনি আমেরিকার হাতে তুলে দেননি। অথচ অন্তর্বর্তীকালীন সরকার যেমন তেমন এই বিএনপির সরকার নতুন আসলো, তাদের পররাষ্ট্রনীতির মধ্যেও মনে হচ্ছে যেন আমেরিকার সাথে এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক বা আমেরিকার সাথে একটি গোপনীয়তা রয়ে গেছে। যাই হোক, নীতি নির্ধারকরা অনেক ভালো বুঝেন। তবে আমার মনে হয় পররাষ্ট্রনীতি স্বাধীন হওয়া উচিত এবং আমাদের দেশের জনগণের ম্যান্ডেটে থাকা উচিত, জনগণের পক্ষে থাকা উচিত। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।